সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রাম। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময় সময় পথ দেখায় তাদের। পারিবারিক সূত্রেই সেই স্বপ্নটা মনের মধ্যে গাঁথা হয়ে গিয়েছিল আনোয়ার হোসেন মঞ্জুর। তারপর ব্যবসা, সাথে রাজনীতি, দুই চলেছে সমান তালে। এখনো ঘুম থেকে ওঠার পর এ দুয়েই শুরু হয় তার ব্যস্ততা। এখন সরকারের পরিবেশ এবং বনমন্ত্রী হওয়ায় সেই ব্যস্ততা যেন আরও বেড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে নিচে স্টাডিতে এসে খবর কাগজগুলো পড়ি, তারপরে গোসল করে সরকারি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার সময় এলাকার মানুষ যারা আসেন বা অন্যরা যারা আসেন তাদের সাথে একটু কথা বলে সচিবালয়ে চলে যাই। বুদ্ধি হবার পর থেকেই তারা চার ভাই বোন বাবাকে দেখেছেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। পড়াশোনার কোনো বয়স নেই, এপার ওপার নেই, সুযোগ পেলেই পড়তে হবে, এও তো শিখেছেন বাবার কাছ থেকেই। কিন্তু ছোটবেলায় সেই বাবাকে তারা খুব কম সময়ই কাছে পেতেন। পাবেনি বা কিভাবে? তার বাবা যে সকালে বের হয়ে যেতেন আর যখন ফিরতেন তখন তারা ঘুমিয়ে পড়েছেন। তা হলে কি হবে? সবকিছু এক হাতে সামলেছেন তাঁর মা। সংসারটাকে সবসময় দুহাতে আগলে রেখেছিলেন গুণী এই নারী। তারা ভাই বোন যে মানুষের মতো মানুষ হয়েছেন তা তার মায়ের কারণেই। আমাদের জন্মের পর থেকে আব্বাকে কাজ কাজ আর কাজ করতে দেখেছি। সেই রাত্রে কখনো তিনি বাসায় ফিরতেন আমরা জানিও না। তার কাছ থেকে আমরা সকলে যে জিনিসটা শিখেছি সেটা হলো পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। অতএব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেও লেখাপড়া চালিয়ে যেতে হবে। শুধু আমরা চার ভাই বোনের না, আমাদের বংশের সকলেই লেখাপড়া করার পিছনে আমার মায়ের একটা বিরাট বিরাট অবদান ছিল। আব্বা বাইরে দেখতেন, আমার মা ঘর দেখতেন। এবং সঞ্চয় বলতে যেটা বোঝায় সেই সঞ্চয়টা আমার মা করতেন। এবং আমাদের ঢাকা শহরে প্রথম বাড়ি যেটা করা হয়েছিল সেটা তার উদ্যোগে হয়েছিল কাকরাইলে। বাড়ির প্রায় অর্ধেক মানে লিন্টার পর্যন্ত হয়ে যাওয়ার পর আমি না, অন্যরা জানতে পারলো যে একটা বাড়ি হচ্ছে। এর এক পর্যন্ত কেউ জানতও না। শুধু তার বড় ভাই ছাড়া সবাই এখনো সেই বাড়িতেই আছেন, প্রায় 50 বছর। এর মধ্যে কত পানি কোথায় গড়িয়েছে। রাজনীতির সাথে জড়িত থাকায় তাদেরকেও তো কম হ্যাপা পোহাতে হয়নি। এই
অবদান ছিল। শুনেছি যে 58 সালে মার্শাল ল হওয়ার আগে আগেই আব্বা নাকি এই জমিটা ফেরত দিতে চেয়েছিলেন, কারণ এটা তো ওয়ার্কস মিনিস্ট্রির জমি। এই সময় বঙ্গবন্ধু এই জমিটা বাসা তো তখন হয় নাই, এই জমিটা যেন ফেরত দেওয়া না হয় আব্বাকে অনুরোধ করেছিলেন। শুধু তাই নয়, যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা প্রথম কিস্তি, সেই কিস্তিটা নাকি না সত্যই বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন। তো আজকে আমরা 4 ভাই বোন, আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই 4 ভাই বোনের উপরে মাথাটা ছাদ আছে। যদিও পরবর্তীকালে আমার বড় ভাই তিনি কাকরাইয়ের বাসা থেকে বাড়িধারায় ফিরে যান এবং সেখানে নিজে একটা বাড়ি করেন। এই পরিবারের প্রতি আমার মা বাবার যে দৃষ্টিভঙ্গি, আল্লাহ তাআলার যে রহমত, সেটা আমি পদে পদে উপলব্ধি করি। অনেক সময় আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার, অপমান করার, অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা বিবেকের দ্বারা পরিচালিত হই, লোভ লালসা দ্বারা পরিচালিত হই না, এটা আমাদের এই ভাষার শিক্ষা না। এটা আমরা আমার বাবা মানিক মিয়া সাহেবের কাছ থেকে আমরা এটা শিখেছি। তার কাছে সবচেয়ে বড় হলো সম্মান, যেটি শিখেছেন তার বাবার কাছ থেকে। টাকার পেছনে ছোটার নেশা নেই তার, যা প্রয়োজন তা পেলেই তার চলে। চারপাশে তাকিয়ে মাঝে মাঝে বুঝতে পারেন না আসলে একজন মানুষের কত টাকা চাই, বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন। মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে একটা মানুষের, একটা পরিবারের কত বিত্তের প্রয়োজন, কত সম্পদের প্রয়োজন। খোদার রহমতে আপনাদের দোয়ায় আমরা তো আর মাটির সাথে মিশে নাই, মোটামুটিভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে বসবাস করছি। এত দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে থাকার, ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারাই বিচার করে বলুন যে সেই রকম কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে কিনা। আমি প্রায় 30 বছরের মতো সংসদে আছি, 12-13 বছরের মন্ত্রী আছি। তো সেই জন্য পরিবার এখানে একটা বড় শক্তির উৎস। এই জন্য পরিবারকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, ঝামেলায় পড়তে হয়, যেটা তারা প্রাপ্য নয়। এটা সব রাজনৈতিক পরিবারে যেটা হয়। আমরা অত বড় রাজনীতিবিদ নই বিধায় আমাদেরটা কম, কিন্তু কম বলে নাই এটা আমরা বলবো না। বঙ্গবন্ধু পরিবার দেখে তাকায় দেখেন, আমার মানিক মিয়া সাহেব পরিবার যখন ছিলেন, তার একটা ভিন্ন জগৎ। সন্তানেরা, আমার বড় ভাইয়ের, এরা আন্তর্জাতিক পর্যায়ের নাগরিক। দেশের সাথে সম্পর্ক রেখে বিশ্বের দিকে হাত বাড়িয়ে দেওয়ার যে নীতি, এই নীতিতে আমাদের পরিবার বড় হয়। আমাদের 4টা কন্যা সন্তান। আমার বড় মেয়ে বেসিক্যালি হাউসওয়াইফ, মেজো মেয়ে তারিন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছে জর্জটাউন থেকে। বর্তমানে ও ইত্তেফাক দেখাশোনা করছে, ক্লিক ইত্তেফাক ইংরেজিটা দেখছে, অনলাইন ভার্সনগুলো দেখছে। ওর একটা ছেলে রায়ান, যে আমাদের সাথে এখন বসে আছে। আমার 3rd মেয়ে যে আইন শাস্ত্রে পড়েছে, তবু অবশ্য সেও বাংলাদেশেই আছে, আমাদের সাথে ব্যবসায় সহযোগিতা করছে। আমার ছোট মেয়ে বেসিক্যালি লেখক, সে ফোর্বসে লেখে, ওয়াশিংটনে বেসড, তার একটা কন্যা। তো আমাদের 7টা গ্র্যান্ড চিলড্রেন, 5 জন গ্র্যান্ডসান আর 2 জন গ্র্যান্ড ডটার। আর আমরা সবাই মিলিয়ে আমাদের ব্যবসায় কাজ করি। মঞ্জু সাহেব বেসিক্যালি ওয়ার্কাহলিক, ও কাজ পাগল মানুষ, রাজনীতিও করে। ওর কাছে সবচেয়ে প্রিয়
ইত্তেফাক, তারপরে ভান্ডারিয়া, তারপরে তার পরিবার, কারণ সে দেশকে অনেক বেশি ভালোবাসে, কাগজের পরিবারের মানুষ, কাজে কাগজটাও তার পার্ট অফ লাইফ। এবং আমরা সব বাচ্চা কাচ্চা মিলে আমরা একটা বড় পরিবার। ওনার মা যেরকম করে তার নিজের পরিবারকে দেখেছেন, তার ভাইদেরকে টেনেছেন, তার শ্বশুরবাড়ির পুরোটাই আমার শাশুড়ি দাঁড় করিয়েছেন। কাজে সেই ট্র্যাডিশন কিন্তু আমাদের বাড়িতে আছে। আজও আমরা আমাদের গ্রামের লোকজন যারা আসেন তারা আমাদের পরিবারের মতন। গ্রামে যখন আমরা যাই রাজনীতি করতে গেলেও সেই সমস্ত, আমি যখন যাই যে মহিলারা আসে, মঞ্জুর সাহেব আসলে হেঁটে হেঁটে উনি সমস্ত ইউনিয়ন, সমস্ত এলাকা, এক কথায় প্রায় বরিশালে সবাই তাকে চিনে নিজের আপন করে। এবং একসময় রাজনীতি করার জন্য ওনাকে কিন্তু পাকিস্তান সরকার মাস্টার্স পরীক্ষাও দিতে দেয় না, হল থেকে উঠিয়ে দিয়েছিল। তো রাজনীতির জন্য মানুষকে কতটা কি করতে হয়, তো সেই ধারা উনি, তার পিতাকেও যেমন একসময় পাকিস্তান সরকার অ্যারেস্ট করেছিল সত্যি কথা বলার জন্য সেই সময়। তো বাংলাদেশ স্বাধীনতার সাথে এই পরিবারের একটা সরাসরি যোগাযোগ, বঙ্গবন্ধু সাথে আমাদের পারিবারিক সম্পর্ক সেই পরিবারের সাথে আজও সেরকম আছে। এটা শুধু রাজনৈতিক সম্পর্ক না, এটা অন্যরকম একটা সম্পর্ক। আর আমাদের বিয়ের সময় আমাকে ঘরে তুলে নিয়েছিলেন বঙ্গবন্ধু, আমার আংটিটাও পরেছিলেন বঙ্গবন্ধু। কাজেই সেই ধারাটা আমরা ধরে রাখতে চেষ্টা করি। নানার সাথে আমার রিলেশনশিপ জন্ম থেকে হয়েছিল। আমি উইকেন্ডে ওনার সাথেই থাকি। এখন তো আমার উইন্টার ব্রেক চলতেছে স্কুলে, সেজন্য আমি ওনার সাথেই থাকতেছি এখানে। আর আমি তো এখানে মনে করেন রেগুলারলি আসি, এখানে বড় বাসা, আমি এখানে ক্রিকেট খেলি, বন্ধু বান্ধবদের সাথে খেলি, এখানে নানা নানিদের সাথে খেলি, কথা বলি। নানি আমাকে মনে করেন আর লাভ ভাবে, একটু লাভ করে। আর নানা আমাকে মনে করেন আমি যেটা চাই নানা আমাকে সেটাই দিবে। নানা মনে করেন আমাকে একটু স্পয়েল করে। হি ইজ মোর মাই ফ্রেন্ড, আমার একটা বেস্ট ফ্রেন্ডের মতন। তার কাছে আমি সব কিছু নিয়ে যাই। উনি এত ব্যস্ত একটা মানুষ, কিন্তু ব্যস্ত হয়ে উনি বিজি না। এটা এখন কেমন করে বোঝাবো? উনি জীবনটাকে এত ভালোবাসে, ওনার কাজকে এত ভালোবাসে। তার কাজ ইজ নট ওয়ার্ক, ইটস এ প্যাশন ফর হেম। উনি পার্লামেন্টে থাকুক, উনি ইত্তেফাকে থাকুক, মিনিস্ট্রিতে থাকুক, ওনাকে যখনই আমি টেলিফোন করি উনি সবসময় টেলিফোনটা রিসিভ করে। এবং এটাই আমার কাছে খুব অদ্ভুত একটা জিনিস লাগে। কেন আপনি আমার মাকে ফোন করি, আমার বোনদেরকে ফোন করি, সবাই বলে আমি খুব ব্যস্ত এখন, কিন্তু আমার বাবা আমাকে কখনো এটা বলেনি আজ পর্যন্ত। সো হি হ্যাজ অলওয়েজ বিন দেয়ার ফর আস। ছোটোবেলার থেকে আমাদের ফ্রেন্ডের মতন সে অনেক সময় দিয়েছে আমাদেরকে। কতগুলো ট্রেডিশন আছে আমাদের ফ্যামিলিতে, যেরকম প্রত্যেক শুক্রবারে ছোটোবেলার থেকে আমরা আমাদের বাগান বাড়িতে যাই। 1976-77 থেকে আমার মনে আছে আমাদের সাভারে একটা বাগান বাড়ি আছে। প্রত্যেক শুক্রবারে আমরা ওই বাগান বাড়িতে ফ্যামিলি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাই, টাইম স্পেন্ড করি। সপ্তাহে একবার অথবা মাসে 2 বার আমরা সবসময় বাইরে খেতে যেতাম। ছোটোবেলাতেও একটাই হোটেল, মানে বড় হোটেল ছিল সোনারগা, ওখানে নিয়ে যেত, বা গুলশানে কোন চাইনিজ রেস্টুরেন্ট যা ছিল সে সময়। তো কয়েকটা ট্রেডিশন সে ফিক্সড রাখতো যে এগুলো আমাদের ফ্যামিলি টাইম। রাজনীতি বাড়িতে বড় হয়ে কি বলবো, ছোটোবেলাতে আমার বাপ মা আমাকে সারা জীবনই বলে এসেছে এটা আমাদের বাসা না, এটা জনগণের বাসা। তো ঘুম থেকে উঠে বেডরুম থেকে বের হওয়ার সময় 3 বার চিন্তা করতে হতো যে নিচে কি 10 জন থাকবে না 100 জন থাকবে। বাড়িটা আমাদের পার্সোনাল বাড়ি না, এটা মানিক মিয়ার বাড়ি, এটা আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি, এটা একটা পাবলিক হাউস। সো আমরা ওরকম করেই এই বাসায় সবসময় হাঁটাহাঁটি করেছি। ওনার প্রত্যেকটা কাজে মানে এত
এত পেট্রিয়টিক, এত ন্যাশনালিস্টিক, এত দেশপ্রেমিক মানুষ আমি এই আমলে খুব কম দেখা যায়। দেশে দেশের বাইরে পড়াশোনা করেছেন আনোয়ার হোসেন মঞ্জু, কিন্তু চাকরি করার কথা কখনো তার মাথায় আসেনি। তার পরিবারের বলতে গেলে সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত, এখনও সেভাবেই চলছে। আজ অবধি থেমে থাকতে হয়নি কখনো। হয়তো কলেজে নরডেমে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তারপরে জর্জটাউনে যে স্পেশাল স্টুডেন্ট হিসাবে ইন্টারন্যাশনাল রিলেশন পড়লাম। ফরেন পলিসি ফর্মুলেশন আমার বিশেষ বিষয় ছিল। আমাদের বংশে কেউ চাকরি করে নাই। আমার মেজো চাচা, হ্যাঁ, সে প্রথমে চাকরি শুরু করেছিল, পরে তাকে ছেড়ে দেয়। আমার ছোট চাচা ব্যাংকার ছিল। যে ক্যারিয়ার কী হবে, কারণ আমাদের বাসায় ছিল সংবাদপত্র, আমাদের বাসায় ছিল রাজনীতি। ফলে আমরা দুই ভাইয়ের কোনো ভাই রাজনীতির কথা, ব্যবসার কথা ভাবে নাই। তবে সব কিছু নিয়ন্ত্রণ যিনি করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। এখনও ব্যবসা করি বলে আপনি বললেও আমি বলবো করি না, কারণ ব্যবসা মানে যেটা সাধারণভাবে লোকে বোঝে, আমরা সেই ধরনের কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত নই। আমাদের সরকারের সাথে কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি নাই। আমরা সংবাদপত্র প্রকাশ করি, আমাদের প্যাকেজিং আছে, আমাদের সুতার কারখানা আছে। তিনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে, কিন্তু কোনো পরিকল্পনা করে এগোননি কোনো দিন। হঠাৎ করে বদলে গেছে পরিস্থিতি, সেই ঘূর্ণিপাকে তিনিও যেন বদলে গেছেন। আমার জীবনে সবই হলো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। ইউনিভার্সিটি থাকাকালীন অবস্থায় বাকি ভাই, রাজ্জাক ভাই, এরা আমাকে ফজল হলের জিএস প্রার্থী হিসাবে দাঁড় করালেন। তার আগে যখন ডিপার্টমেন্টে ছিলাম, ডিপার্টমেন্টে আমাকে আমার বন্ধুরা দাঁড়া করেছিল। আমাদের সময় একটা স্লোগান ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো ভালো কথা, ইলেকশনে দাঁড়ালাম ফজল হলে, কিন্তু তৎকালীন সরকারি দল আমাদের নেতা এবং কর্মীদের উপরে হামলা চালালো। আমি তৎকালীন ইকবাল হলে যে কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করলাম, বললাম যে আমরা কেন মার খাই। আমি মনে করি এইটাই আমার জীবনের রাজনৈতিক দিক পরিবর্তন হয়ে গেল। তারপরে আসলো 6 দফা, তারপরে আসলো আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে আসলো স্বাধীনতা যুদ্ধ ইত্যাদির মধ্যে আমরা জড়াই পড়লাম, কিন্তু পরিকল্পিতভাবে কিছুই করে নেই। এখনকার তরুণ যারা ব্যবসায় আসতে চায়, তাদের জন্য তার পরামর্শ, সব ক্ষেত্রেই কিছু নিয়ম থাকে, নীতি থাকে, সেগুলো অবশ্যই মেনে চলো। আর যা করতে চাই তাতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই সফলতা আসবে। ব্যবসা করলে ব্যবসার নিয়মকানুন মানতে হবে, ব্যাংকের টাকা পরিশোধের কিস্তি এগুলো খেয়াল রাখতে হবে। রাজনীতিতে আসলে পরে আসবেন কিনা ভেবে দেখেন, আসলে পরে যা করবেন জীবন মানে আত্মা প্রাণ সব কিছু দিয়ে করবেন, হেরে আসতে পারবেন না। আমি এরশাদ সাহেবের মুক্তির সময়, আমি তখন জাতীয় পার্টির মহাসচিব ছিলাম, আমি বোমা খেয়েছি। কোনো দলের মহাসচিবের কথা বলতে পারবে যে তো বোমা খেয়েছে তার দলের নেতার মুক্তির জন্য? এই যা করবেন জীবন দিয়ে করবেন, প্রাণ দিয়ে করবেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সমস্ত ক্ষোভ ছিল যেন ইত্তেফাক পত্রিকার উপরে, একেবারে ধ্বংস করে দিয়েছিল সব। সেখান থেকেই আবারও ঘুরে দাঁড়িয়েছেন।
ধীরে ধীরে ব্যবসাও বাড়িয়েছেন। পারিবারিক ব্যবস্থাপনায় সব চলছে, তবে সব কিছু ঠিকঠাকভাবে চালানো আসলে অতটা সোজা নয়। তারপরও সব মিলিয়ে ভালোই আছেন। এখন ব্যবসার সব কিছু তার স্ত্রী আর মেয়েরাই দেখভাল করে। 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী আমাদের ইত্তেফাক মেশিনপত্র সব কিছু ধ্বংস করে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। তো 72 সালে আমি ইত্তেফাকের সম্পাদক হলাম, আমার একটা পারিবারিক পত্রিকা। 74-এর কোনো এক সময়ে আমি প্যাকেজিং করার সিদ্ধান্ত নিলাম। প্যাকেজিং তো এখন বাংলাদেশে যে কয়টা ভালো তার ভিতরে একটা। তারপরে আমাদের স্পিনিং আছে সাভারে, এখানে কিছু পরিচালনা করা খুব কষ্টকর, কঠিন। হয় গ্যাসের অভাব ঘাটতি থাকে, নাহলে বিদ্যুতের ঘাটতি থাকে, আর যখন কোনোটাই থাকে না তখন রাজনৈতিক সমস্যা থাকে। 2 মাস 2 বছর 6 মাস পর্যন্ত আমাদের উৎপাদন ব্যাহত হয়। তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সবসময় ভালো সুযোগ সুবিধা দিয়েছেন। সরকারের নিয়মিত বটেই, তার বাইরেও দিয়েছেন অনেক কিছু। একটা সময় ইত্তেফাক পত্রিকায় বছরে 6টা বোনাস হতো। এখনও চেষ্টা করেন তার প্রতিষ্ঠানের কর্মীদের ভালো রাখার। তাদের লাভ ক্ষতি যাই হোক, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার কোনো কমতি রাখেন না। এটা করেন তাদের প্রেরণার জন্য, আর প্রেরণাই তো আরও সামনে এগিয়ে যাবার মনোবল। আমরা সরকারে যেটা আছে সেটা তো দেই। ইত্তেফাককে তো আমরা একসময় 6টা বোনাস দিতাম। ইত্তেফাক বিভাজন হয়ে যাওয়ার পর আমরা এটা নতুনভাবে শুরু করেছি, এবং ইনশাল্লাহ আমরা, এবং এখানে আমাদের বিরাট অঙ্ক পুঁজি বিনিয়োগ করতে হয়েছে। সরকারের নিয়ম আমরা সবগুলি পূর্ণ করি, বাড়তিও কিছু দেই, সব সময় দেই তা না, মাঝে মাঝে যখন ভালো মনে করি ইনসেন্টিভ, উৎসাহ দেওয়ার জন্য। লাভ হলে দেবো, লাভ না হলে দেবো না, সেটা তো উৎসাহ না। লোকসানের সময় কিছু দিতে হয়। সব মিলানো ভালো আছে, সকলে ভালো আছে, শুধু মালিকরা ভালো আছে তা না। এতে অফিসের শ্রমিক, কর্মচারী, সাংবাদিক, বা আমাদের টেক্সটাইল, বা আমাদের প্যাকেজিং, কারো যদি বিক্ষোভ থাকতো, ক্ষোভ থাকতো, তাহলে তাদেরকে রাস্তায় দেখতেন, তাই না?